চব্বিশের বিপ্লবের চাতুর্যপূর্ণ চতুর বীর কে বলতে পারেন? মাহফুজ আলম, মাহফুজ আবদুল্লাহ আলম, রামগঞ্জে বাড়ি। এই চতুর চাতুর্যপূর্ণ বীর এক সংবাদ সম্মেলনে, একটি মিটিংয়ে কিছু খোলামেলা কথা বলার চেষ্টা করেছেন। খোলামেলা কথা বলতে তিনি খুব নিষ্পাপ, নির্দোষ এমন একটি ভাব ধরার চেষ্টা করেছেন। আপনারা খেয়াল আছেন সেই বক্তব্যে কি বলেছেন? তিনি বলেছেন 10টি ভিসির পদ নিয়ে গিয়েছে বিএনপি, জামায়াত নিয়েছে 3টি ভিসি, তারপরে আরও কিছু ভিসি, প্রশাসন, পুলিশ, আর্মি, অ্যাডমিনিস্ট্রেশন সব কিছু ভাগাভাগি করে নিয়ে গিয়েছে বিএনপি, জামায়াত, কিন্তু অন্য কোনো দলের কথা আর তিনি বলেননি। এর রহস্যটা কী? এবং শুধু কি এই প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল প্রশাসন, ভিসি পদ, বিশ্ববিদ্যালয় এগুলোই কি ভাগ হয়েছে? আর কিছু কি ভাগ হয়নি? অনেক কিছু ভাগ হয়েছে। আমার একটা প্রশ্ন জাগে, মদের বারগুলো কে নিয়েছে? আমরা কিছুদিন আগে মাহফুজ আবদুল্লাহকে নিউ ইয়র্কে গিয়ে দেখেছি একটি ছবিতে খালি মদের বোতল তার সামনে দেখা যাচ্ছে। এই মদের বোতল দেখিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন? তিনি খুব আধুনিক, প্রগতিমনা এটা বোঝাতে চেয়েছেন, নাকি তিনি আসলে ইসলামের সাথে তার সংস্রব নেই এটা বোঝাতে চেয়েছেন? তিনি নিজেকে আধুনিক প্রমাণ করতে চেয়েছেন? এটাও অনেকটা মনে হয়েছে। আপনাদের কি কোনো ধারণা হয়েছে সামনে খালি মদের বোতল রেখে তিনি কেন সেই ছবিটি তুলেছিলেন? এখন প্রশ্ন হলো, এই যে মদের বারগুলোর ভাগাভাগি হয়নি? শুধু কি বিশ্ববিদ্যালয়ের ভিসি, পুলিশের 1, 2, 3 পজিশনের আইজি, ডিআইজি, এআইজি পদগুলোই ভাগাভাগি হয়েছে? শুধু কি ভিসি ভাগাভাগি হয়েছে? শুধু কি ব্যবসা বা অ্যাডমিনিস্ট্রেশন ভাগাভাগি হয়েছে? গোয়েন্দা বিভাগ, নজরদারি ভাগাভাগি হয়েছে? মদের বার ভাগাভাগি হয়নি? আর্মির ক্ষমতা ভাগাভাগি হয়নি? এই দুইটা মুখে আনতে এত লজ্জা, লাজ কেন? এটি খুবই দৃষ্টিকটু মনে হয়েছে। আমার এই উত্তরটা জানতে ইচ্ছা করে, বাংলাদেশে যে চার্ম হাউসগুলো আছে, ড্যান্স হাউসগুলো আছে, নৃত্যশালা, পানশালাগুলো রয়েছে, এই যে সাকুরা, শেরাটনের সামনে, এই মদ বারগুলো কি ভাগাভাগি হয়নি? এগুলা কে কয়টা নিয়েছে? জামায়াত কি এটা নিয়েছে? জামায়াতের লোকেরা কারা মদ খায় এটা সে বলে দিত। আসলে আমার মনে হয় এই পানশালা, নৃত্যশালা এবং মদ বারগুলো, ড্যান্স বারগুলো সব নিয়ে গিয়েছে মাহফুজ আবদুল্লাহ বা মাহফুজ আলম, যাকে এটা তার জন্য একটা গৌরবের বিষয়। বাংলাদেশে এগুলো প্রগতির বিজনেস হিসেবে পরিগণিত হলেও মাহফুজ আলম এই বিজনেস করে কিনা সেটা আমার কাছে স্পষ্ট নয়। কিন্তু মাহফুজ আলম নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে অভিমান করে তিনি বারবার বলেছেন যে কোনো সময় তিনি চলে যেতে পারেন, অর্থাৎ তিনি এই পদে থাকছেন না, উপদেষ্টা পদে থাকবেন না। এবং নিজেকে বলতে গিয়ে, নিজের দায়িত্ব এড়াতে গিয়ে মূলত তিনি বলেছেন তিনি আসলে দায়িত্ব নিয়েছেন কয়েক মাস হয়েছে। তো সেটা যদি অফিস ডে হিসাব করা হয়, সেটি মূলত 60 অফিস ডে, অর্থাৎ 60টা ওয়ার্কিং ডে তিনি পেয়েছেন। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন তিনি খুব বেশি কাজ করতে পারেননি। সর্বশেষ তিনি বলেছেন জনগণ হয়তো আমাদের অনভিজ্ঞতা, অপারগতা, ব্যর্থতাকে ক্ষমা করবে। ক্ষমা করবে কেন? আপনাকে ক্ষমা করলে কি আর 2000 জীবন ফিরে আসবে? যেমন বাংলাদেশের মিডিয়াগুলো 24-এর শহীদদেরকে অপমান করা শুরু করে দিয়েছে, বিভিন্নভাবে হেনস্থা করছে, ইনসাল্ট করছে। আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে তাদেরকে সন্ত্রাসী, চাঁদাবাজ এসব হিসেবে সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তাদেরকে জামায়াত ট্যাগ দিচ্ছে, জামায়াতকে এনসিপি ট্যাগ দিচ্ছে, আবার বিএনপির অপরাধের কথা বলতে গিয়ে তাদের অপরাধের কথা বলে একটা সমপর্যায়ে নিয়ে আসার চেষ্টা করে। বাংলাদেশে বিএনপি যে এখন চাঁদাবাজি করছে এটা তো সত্যি কথা, এবং সেই বিএনপিকে অপরাধী করতে গিয়ে সাথে সাথে জামায়াতের নামটিও বলতে হবে। এটা হলো তাদের এখন নিরপেক্ষতার ভাব। গ্রাম্য এক ধরনের সালিশ যারা আছে, যারা দেখবেন গ্রামে সালিশ করে, তারা এসে দুই পক্ষের দুইজনকে থাপ্পড় মেরে দেয়। আর এক ধরনের আমাদের মতো বোকা মানুষ আছে, তারা মনে করে আহা লোকটা কতই না নিরপেক্ষ। এই জিনিসটি আসলে যে একটা স্টুপিডিটি, জাস্টিসের নামে ইনজাস্টিস করা হচ্ছে। খালেদ মহিউদ্দিন সাংবাদিকতা করে না? যে ধর্ষক তারেও প্রশ্ন করে আপনি ধর্ষণ করলেন কেন? আর যে ধর্ষিতা তাকে প্রশ্ন করে আপনি তার কাছে গেলেন কেন? আপনি নিজেকে রক্ষা করতে পারেন না। এই ধরনের অথর্বপনা আসলে খুবই বিরক্তিকর। কথাগুলো যদিও খুব হ্যাসপ্যাস মনে হচ্ছে, হসপস মনে হচ্ছে, কিন্তু আসলে তো এই যে আপনার ধরেন মির্জা ফখরুল,
মির্জা ফখরুল আপাতমস্তক একজন নিজেকে প্রগতিশীল হিসেবে দাবি করে, অর্থাৎ প্রগতিশীল হিসেবে নিজেদেরকে যারা দাবি করে তারা খেলাফত চায় না, এটা তো সেও স্পষ্ট বলেছে। কিন্তু তারা মদ খায় কিনা, নেশা করে কিনা, এটাই। মির্জা ফখরুল নেশা করতে পারে না। আমি যদি প্রশ্ন করি মির্জা ফখরুল দ্বিতীয় বিয়ে কাকে করেছে, মির্জা ফখরুলের অবৈধ প্রেমিকা কে, এটা কি কোনো স্বাধীনতা হলো? না। এই ধরনের ফ্যাক্টগুলো আমরা যদি অবচেতন মনে এগুলো বলি তাহলে এগুলো দাঁড়ায় না। মাহফুজ আলম যে কথাগুলো বলতে চেয়েছেন খুব খোলামেলা বলতে চেয়েছেন, কিন্তু এই কথাটা তো তিনি যদি বলেছেন যে পানশালাগুলোর ভাগ কারা নিয়েছে, কারা কারা ভাগাভাগি করেছে, ফখরুল সেটা নিয়েছে কিনা, মাহফুজ আলম কয়টা নিয়েছে, হ্যাঁ। এখন দেখা গেল এই যে মাহফুজ আলম এই কথাগুলো বললো, সব ভাগাভাগি করে নিয়ে গেছে। এখন কোনো এক বড় সাংবাদিক নিজেকে বড় দাবি করে, ভাব ধরে, সে গিয়ে জামায়াত নেতা গোলাম পরোয়ারকে প্রশ্ন করবে, আপনারা তো ভিসির পদ নিয়েছেন, এখন এই মাহফুজ আলম বলেছে, এটা কি এখন সে কি অস্বীকার করবে নাকি স্বীকার করবে, এটা তো আসলে আমরা জানি না, সেটা হলো পরের বিষয়। কিন্তু ওই রোকসানা আঞ্জুম নিকোল যখন গোলাম পরোয়ারকে প্রশ্ন করবে, আপনারা কি মদের বারের ভাগ নিয়েছেন, এই যে মাহফুজ আলম বলেছে সব ভাগাভাগি করে নিয়ে গেছে, এই মদের বারের, তখন তো জামাত নেতা স্পষ্ট বলে দিবে এটা মাহফুজ আলম দিয়েছে। তখন মাহফুজ আলমের কী হবে, মাহফুজ আলম এটার ব্যাখ্যা দিবে কীভাবে, বা এই কথাগুলো সেইভাবে বলতে পারে কি না, তাও এটা দেখার বিষয়। এই যে বিএনপি নেতা রবিউল ইসলাম নামের একটা নেতা আছে না, সে দল থেকে বহিষ্কৃত, খুনের মামলায় সে অভিযুক্ত, তারপরও তাকে টকশোগুলো উপস্থাপক বা প্রডিউসাররা টকশোতে উপস্থাপন করে আমাদের সামনে নিয়ে আসে। এটা কি টকশোগুলোর অনৈতিকতার একটা নিদর্শন নয়? একজন অভিযুক্ত মানুষকে খুনের মামলা, একজন সাংবাদিককে মেরে ফেলেছে সময় টিভি আব্দুল্লাহ আল মামুন, মেরে ফেলেছে তার হাউজিংয়ের ফ্ল্যাট দখলে নিতে গিয়ে, তার কেনা ফ্ল্যাট। এখন এই খুনের 1 নম্বর মামলার আসামিকে এ রবিউল ইসলাম। এই অভিযোগ যে প্রাথমিক তদন্তে সত্য প্রমাণিত হয়েছে তার প্রমাণ হলো তাকে কিন্তু 3 মাসের জন্য দল থেকে বহিষ্কার করেছে। সেই বহিষ্কৃত নেতাকে, সেই অভিযুক্ত লোককে বারবার টকশোতে এনে উঁচু গলায় কথা বলতে দেওয়া হচ্ছে। রুবিন ফারহানা বিয়ে হয়নি, একাধিক অনৈতিক সম্পর্কের সাথে জড়িত বলে প্রমাণ পাওয়া গিয়েছে। কায়সার রাসেল, কায়সার হাসনাত, তারপরে আপনার এই যে সর্বশেষ জাহেদ, ডাক্তার জাহেদের সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। এটা নিয়ে জাহেদ তার ওয়াইফকে ডিভোর্স দিয়েছে। এমন একটা অনৈতিক লোককে টকশোতে এনে আপনি জাতিকে জ্ঞান দিবেন? আপনি কি অভিযুক্ত হবেন না? জ্ঞানের ধারায়, জ্ঞানের মামলায় অভিযুক্ত হয়ে যাবেন না? তাহলে আপনার নৈতিকতাটা থাকবে কোথায়? এই প্রশ্নের উত্তরটা কে দিবে? নিকোলেরা, তৃষ্ণারা, তৃণারা, জিল্লুর রহমানেরা এখনও গোলাম মাওলা রনির মতো অনৈতিক লোক, সাংবাদিক নিপীড়নকারীদেরকে টকশোতে এনে আমাদেরকে জাতীয় বিরক্তিতে পরিণত করেছে। গোলাম মাওলা রনি এখন জাতীয় বিরক্তিকর। মানে কেউ যদি আপনাকে প্রশ্ন করে বাংলাদেশের জাতীয় বিরক্তিকর ব্যক্তিকে, আমি বলবো রুবিন ফারহানা। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। উত্তর খুঁজুন, মদ এবং পানশালার ভাগাভাগি কে নিয়েছে। আসসালামু আলাইকুম।